একদিনে জমজমাট পশুর হাট। রাজশাহী অঞ্চলের হাটে ক্রেতার ভিড়। বৃষ্টি ভোগান্তি উপেক্ষা করেই জমজমাট বেচাকেনা। দাম বেশি মাঝারি আকারের গরু। কোরবানির পশুর চামড়া সংগ্রহে নাটোরে প্রস্তুত দেশের দ্বিতীয় বৃহত্তম আড়ত। 12 লাখ পিস সংগ্রহের লক্ষ্য ব্যবসায়ীদের। ট্যানারির বকেয়ায় ব্যাহতের শঙ্কা। বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে 2 জনকে গ্রেফতারের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ। মুক্তির আশ্বাসে প্রত্যাহার। 1.5 ঘন্টা যান চলাচল বন্ধে দুর্ভোগে পড়েন ঘরমুখী মানুষ। প্রভাবশালীদের দাপটে খাস জমি থেকে উচ্ছেদ আতঙ্কে রাজশাহীর ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবার। অপ্রতুল কর্মসংস্থান ও মজুরি বৈষম্য চরমে। বিশেষ শুমারি ও সুরক্ষা কার্ডের দাবি। এবং চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলন। ফ্রুট ব্যাগের ব্যবহারে কমেছে কীটনাশক প্রয়োগ। 5 বছরে নাটোরে উৎপাদন কমেছে প্রায় 15,000 মেট্রিক টন। বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে আমি তাজমিলা খান। শুরুতেই হাসপাতালে শিশু মৃত্যুর খবর। রাজধানীর মগবাজারে 8 দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এসি 1 ঘন্টা বন্ধ থাকায় মারা গেছে কোমলমতি শিশুরা। স্বজনরা এর জন্য হাসপাতালের ডাক্তার ও নার্সদের দায়িত্ব অবহেলাকে দুষছেন। 8 দিন কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার প্রমাণ পেলে ব্যবস্থার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। আর খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। এ কান্না পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত সম্পদ হারানোর। 10 মাস গর্ভে ধারণ করে নানা প্রতিকূলতা সহ্য করে পৃথিবীতে এনেছিলেন কোমলমতি শিশুকে। যার আগমনে জীবনে এনে দিয়েছিল আলো, সেই আদরের সন্তান নিভে গেল বাইরের আলো দেখার আগেই। বুয়ারে কই বুয়া আমার বাচ্চাটা দেখান তো এম করতেছে কি লিগা? বুয়া কই না না কিছু না, বালা বালা। আমি কেন বাচ্চা তো চোখ ঘুরে দেখতেছে, আপনি কেন বালা বালা? মগবাজারের 8 দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল 11 শিশু। বুধবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে 2 শিশু। তাদের নিতে বলা হয় এনআইসিইউতে। আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকে, মারা যান 6 জন। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালের ডাক্তার ও নার্সদের অবহেলায় ঝরেছে 6টি নিষ্পাপ প্রাণ। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টারও অভিযোগ তাদের। তারা আমাদের সাথে এরকম আচরণ করে, যে মানুষের সাথে মানুষ এরকম আচরণ করে না। সিস্টাররা যে আচরণ করে আমাদের সাথে। আমি দৌড়াই আমার বেবির কাছে, ভিতরে ঢুকতে দেয় না। আমার বেবিরে নিয়ে আসছে, আনার পর আমি আবার আইসিইউতে নিয়ে যাচ্ছিলাম। নিতে নিতে দেখি যে আমার বেবি মারা গেছে। হাসপাতালের মহাপরিচালক জানান 11 জনের মধ্যে বাকি 5 জনের চিকিৎসা চলছে। তদন্ত কমিটি হয়েছে। অভিযোগ করতে পারে, কিন্তু এখানে কোনো ধরনের আমরা নিজেরাই তো জানি না। আমাদেরকে তো তদন্ত করে বের করতে হবে এটা কেন হলো। ঘটনাস্থলে আসে স্বাস্থ্য অধিদপ্তরের টিমও। কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। 3 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। উচ্চপদস্থ একটি ইনকোয়ারি কমিটি ইতিমধ্যেই আমরা গঠন করেছি। সেবার দিক থেকে এটি যে কোনো ত্রুটি আছে কিনা এটি আমরা অবশ্যই খতিয়ে দেখব এবং এই বিষয়টি আমাদের নজরে এনেছে। পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। এ সময় ডিএমপি কমিশনার জানান, তদন্ত করে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। আমাদের সিআইডি টিম চলে এসছে। সিআইডি টিম তাদের বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করছে, তাদের এক্সপার্টরা এসছে। আর আমরা এখানে যারা দায়িত্বরত ছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। তো আমাদের তদন্ত চলছে। এমন মর্মান্তিক ঘটনার পর শোকে ছায়া নেমেছে পুরো হাসপাতালে। কয়েক ঘন্টার ব্যবধানে ঝরে গেল 6টি কোমলমতি প্রাণ। পৃথিবীর আলো দেখার আগেই নিভে গেল তারা। এমন মর্মান্তিক ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের, যাতে ভবিষ্যতে কারো মায়ের কোল এভাবে খালি না হয়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে 8 দিন হাসপাতালে আছেন রিপোর্টার মাসুদুর রহমান। সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। 8 দিন হাসপাতালে সকাল থেকেই শোকের মাতম। যারা স্বজন হারিয়েছেন, ছোট কোমলমতি শিশুকে হারিয়েছেন, তারা ইতোমধ্যে এই হাসপাতাল থেকে চলে গিয়েছেন সেই শিশুর মরদেহ নিয়ে। এবং হাসপাতালের পক্ষ থেকে তাদের ডেথ সার্টিফিকেট যেটি রয়েছে সেটি প্রদানের মাধ্যমে অ্যাম্বুলেন্সে করে এখান থেকে সবাই চলে গিয়েছেন। এখন পর্যন্ত কেউই ময়নাতদন্তের জন্য রাজি হননি। আর যে কারণে মামলার যে প্রক্রিয়াটি সেটি নিয়ে এখন কিভাবে সামনে এগোনো যায় সেটি নিয়ে পুলিশের পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে। এবং তারা শেষ পর্যন্ত যারা স্বজন আছে তাদেরকে চেষ্টা করে যাবেন যাতে রাজি করানো যায়, যেহেতু মামলা হলে এটি ময়নাতদন্তটা জরুরি। এবং অনেক অভিভাবক যারা রয়েছে তারা এখন শোকে আছে।
কিন্তু শোক থেকে কিছুদিন পর স্বাভাবিক হলে তখন তাদের কাছে আবারও এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এখন পর্যন্ত 6টি শিশু, কিন্তু 5টি পরিবার, একটি টুইন বেবি ছিল সেখানে, এবং সেই 5টি পরিবারের কাছ থেকে কথাবার্তা বলে তাদের সাথে আলোচনা করে এই কার্যক্রমগুলো সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। আর সিআইডি যেটি করেছে এখান থেকে, যেই কক্ষটিতে ঘটনা, এটি পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2, সেই পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-তে 30 জন রোগী ছিল টোটাল। তার মধ্যে যে কক্ষটিতে ঘটনাটি ঘটেছে সেখানে 11 জন শিশু ছিল, এবং সেই 11 জন শিশুর মধ্যে 6 জন মারা গিয়েছে। এবং সেই কক্ষে যখন আমরা ঢুকেছি তখন আমরা একটি দুর্গন্ধ পেয়েছি, এবং সেই দুর্গন্ধ থেকেই তাদের দম বন্ধ হয়ে মারা গিয়েছে কিনা সেটি নিয়েই কিন্তু এখন পর্যন্ত তাদের তদন্ত চলছে। সে কারণে পুরো কক্ষটি আটকিয়ে সেখান থেকে বাতাস, যেই নেয়ার যে যন্ত্রটি সিআইডির, সেই বাতাস নেওয়ার যন্ত্রের মাধ্যমে সেখান থেকে বাতাস নেওয়া হয়েছে, এবং সেই দুর্গন্ধটি কোনো কেমিক্যালের কিনা, এসি থেকে বের হওয়া কিনা, বা এসি বন্ধ থাকার কারণে এখানে কোনো কেমিক্যালের প্রতিক্রিয়ার কারণে তৈরি হয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করা হচ্ছে। এখন এই মামলাটি পুরোপুরি সিআইডির কাছে নির্ভর করছে, এবং তারা তাদের যে কেমিক্যাল টেস্ট এবং এই যে বাতাসটি নেওয়া হয়েছে সেই বাতাসের টেস্ট, পাশাপাশি এসি থেকে বিভিন্ন আলামত তারা সংগ্রহ করেছে, সেগুলো নিয়ে তারা তাদের ল্যাবে তারা চেষ্টা চলছে। এছাড়াও পুলিশের আরেকটি বিশেষায়িত ইউনিট রয়েছে, বিশেষ করে কাউন্টার টেরোরিজম ইউনিট। সেই কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রতিনিধি আমরা এখানে এসে দেখেছি যে এর আগেও তারা মগবাজারে গ্যাস লিকেজের যে বড় দুর্ঘটনা ঘটেছিল সেটি তারা সলভ করেছিল। এখান থেকে আলামত সংগ্রহ করে তারাও এখানে এসেছে, এবং এসে এখানে থেকে তারা আলামত সংগ্রহ করে নিয়ে গেছে এখানে গ্যাস যে এসি, সেই এসির গ্যাস লিকেজের কোনো তথ্য আছে কিনা সেটি যাচাই বাছাই করার জন্য তারাও চেষ্টা করছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে যেই তদন্তটি করা হচ্ছে সেটি হচ্ছে যে এখানে কারা কারা দায়িত্বে ছিল এবং কারা কারা এই দায়িত্বে তাদের কোনো অবহেলা আছে কিনা, যখন তারা রোগীরা প্রথম অসুস্থ হয় ঠিকমতো এনআইসিউতে নিয়ে যাওয়া হয়েছিল কিনা, এই বিষয়গুলো পুলিশের পক্ষ থেকে যাচাই বাছাই করা হচ্ছে। তো সার্বিকভাবে এক পাশে শোকের মাতম, অন্য পাশে তদন্তের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু কারণ বের করা এবং দোষীদের আইনে আওতায় আনার জন্য যে কাজগুলো রয়েছে সেগুলো স্বাস্থ্য মন্ত্রীর নেতৃত্বে করা হচ্ছে বলে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে আদ্দিন হাসপাতাল থেকে 6 শিশুর অস্বাভাবিক মৃত্যু নিয়ে সবশেষ তথ্য। আদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলাম। রাত পোহালেই ঈদুল আজহা, শেষ দিনে পশু কিনতে রাজশাহী অঞ্চলের হাটে হাটে ক্রেতাদের ভিড়। সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের হাঁকে ডাকে জমে ওঠে কেনাকাটা। প্রতি বছরের মতো আবারও দেশীয় মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। তবে এসব পশুর চাহিদা বেশি হওয়ায় দামও বেশি। ক্রেতারা বলছেন প্রতি বছর একই সময়ের তুলনায় প্রতিটি পশুতে 10 থেকে 15,000 টাকা বেশি দাম চাইছেন বিক্রেতারা। তবে এতে খুশি ব্যাপারীরা। বাজার চড়া হওয়ায় লাভের মুখ দেখছেন বলে জানান তারা। কোরবানির পশুর হাটের আরো তথ্য জানাতে এই মুহূর্তে রাজশাহীর সিটি হাটে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পুরো বাজার ভর্তি গরু, তারপরেও আসলে দাম কমছে না। এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা অভিযোগ করছেন যে অন্যান্য হাটের তুলনায় 5 থেকে 10,000 টাকা গরু প্রতি বেশি। আমি রয়েছি রাজশাহীর সিটি হাটে। এই হাটে প্রায় অর্ধ কিলোমিটার যে হাটের সড়কটি রয়েছে সেই সড়ক জুড়ে গরু, এবং হাটের যে মূল জায়গা তার আশেপাশেও গরু রয়েছে, এবং অধিক সংখ্যক ক্রেতা থাকায় এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারা কোনোভাবেই দাম কমাচ্ছেন না। আমরা যেটি দেখেছি বাজার জুড়ে ক্রেতারা তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা গরু পছন্দ করছেন এবং তারা চেষ্টা করছেন যে তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা মাফিক গরু কেনার। আমরা যেটি দেখেছি এই বাজারে ছোট এবং মাঝারি গরু সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, এবং ছোট এবং মাঝারি গরু এখন পর্যন্ত উপস্থিতিও বেশি। এবং এক একটি ছোট গরু যদি বলি 2 থেকে 3 মণ, সেই গরুগুলো 80,000 টাকা থেকে 1,10,000 এবং 15,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং যদি বলি 2.5 থেকে 4 মণের যে গরুগুলো রয়েছে সেগুলো 1,40,000 টাকা থেকে 1,80,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং যে গরুগুলো 4 মণ থেকে 6 মণের মধ্যে সেগুলো 2 লাখ 2.5 লাখ টাকায় বিক্রি হচ্ছে। এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে গেল সপ্তাহের তুলনায় আজকের যে বাজার সেই বাজার অনেকটাই চড়া, এবং যারা এখানে কিনতে এসেছেন তারা কোনো না কোনোভাবেই গরু কিনবেন, আসলে তারা নিয়ত করেছেন কোরবানি দিবেন, সে কারণে তারা বাজেটের দিকে খুব একটা তাকাচ্ছেন না। তারা তাদের যে পছন্দসই গরু সেটি কেনার চেষ্টা করছেন। অন্যদিকে যারা এখানে বিক্রি করতে এসেছেন সেই খামারিরা বলছেন যে শেষ হাটে
যেহেতু বেশি ক্রেতা রয়েছে, অর্থাৎ ক্রেতা এবং গরুর যে উপস্থিতি সেটি অনেক বেশি হওয়ার কারণেই তারা একটু বেশি দাম চাচ্ছেন এবং তারা বলছেন যে তারা গরু মোটাতাজাকরণ করতে এবার গোখাদ্যের দাম বেশি ছিল, ফলে তাদের যে ব্যয় সেটিও বেশি হয়েছে, সেটি তারা তোলার চেষ্টা করছেন এবং অনেকাংশেই যারা বিক্রেতা রয়েছেন, খামারিরা রয়েছেন, তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই বছর রাজশাহী জেলায় যেসব হাটগুলো ছিল সেসব হাটগুলোতে দাম তারা ভালো পেয়েছেন এবং মোটামুটি অন্যান্য বছরের তুলনায় এবছর তারা কিছুটা লাভ করতে পেরেছেন। অন্যদিকে এখানে যারা ক্রেতা রয়েছেন, কোরবানি দিবেন, তারা যেটি বলছেন যে তাদের একটি নির্দিষ্ট বাজেট থাকে, সেই বাজেটের সাথে আসলে মানানসই হচ্ছে না। তারপরেও তারা চেষ্টা করছেন যারা গরু বিক্রি করবেন তাদের সাথে দরদাম করে, দর কষাকষি করে তাদের গরু কেনার জন্য। আর যেটি বলি যে সকাল থেকে এখানে গরু খুব বেশি বেচা কেনা না হলেও 2টার পর থেকে কিন্তু জমজমট কেনা বেচা হচ্ছে এবং যারা ক্রেতা বিক্রেতা তারা দরদাম করে, দর কষাকষি করে তারা গরু কিনছেন। এবং এখানে ইজারাদার যেটি জানিয়েছেন, যেহেতু আজকে শেষ, এই হাটটি অন্তত রাত 9টা পর্যন্ত চলবে। জানিয়ে রাখি যে এই হাটে আজকে মূলত স্থানীয় ক্রেতাই বেশি। এখানে ঢাকা কিংবা চিটাগাংয়ের কোনো ব্যাপারী বা পাইকার যারা আসেন তারা এখানে নেই। স্থানীয় যেসব মানুষজন শহরে যে থাকেন, যাদের গরু রাখার মতো খুব বেশি জায়গা নেই, তারাই মূলত আজকে কিনছেন এবং এখানে বেশিরভাগই আসলে চাকুরিজীবী ব্যবসায়ী। তারা যেটি বলছেন যে শহরের এখন আসলে এই গরু কিনে রাখার মতো খুব বেশি জায়গা থাকে না, যে কারণে তারা শেষ সময়ে গরু কিনতে এসেছেন এবং শেষ সময়ে গরু কিনতে আসার কারণে কিছুটা বাড়তি দরে তাদের গরু কিনতে হচ্ছে। তবে তারা এইটুকু সন্তুষ্টি প্রকাশ করেছেন যে তারা বলছেন যে হাট ভর্তি গরু রয়েছে, চাহিদা মাফিক গরু রয়েছে, এখানে গরুর সংকট হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ যে পরিমাণ ক্রেতা এখানে উপস্থিতি রয়েছে সেই পরিমাণ গরু রয়েছে এবং আমরা এটিও দেখেছি যে 3টার দিকে এখানে কিন্তু এখনও যারা স্থানীয় মানুষজন রয়েছেন, স্থানীয় খামারিরা রয়েছেন, তারা নছিমন ভটভটি করে গরু নিয়ে আসছেন এবং এখানকার ইজারাদাররা বারবার বলছেন যে কোনো ধরনের অঘটন যাতে না ঘটে তারা তৎপর রয়েছেন। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা উপস্থিত রয়েছেন। তারা বলছেন নির্বিঘ্ন কেনাকাটা রাত পর্যন্ত চলবে। এই ছিল রাজশাহী সিটি হাট থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী সিটি হাট থেকে সরাসরি যুক্ত ছিল। দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরে এবারের ঈদে 12 লাখ পিস গরু ও ছাগলের চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হলেও ট্যানারিতে বকেয়ার কারণে ব্যাহত হওয়ার শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। শহরের চক বৈদ্যনাথ এলাকায় 1.5 শতাধিক চামড়ার আড়তের পুরাতন সমস্ত চামড়া ট্যানারিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পশুর চামড়া সংরক্ষণের জন্য আড়তগুলোতে লবণ মজুত করা হয়েছে। ঈদের 7 দিন পর থেকে চামড়া বেচা কেনার হাট চলবে টানা 1 মাস পর্যন্ত। হাটে 33 জেলা থেকে 12 লাখ পিস গরু ও ছাগলের লবণযুক্ত চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই চামড়ার বাজারে 70 কোটি টাকা বকেয়া রেখেছেন ট্যানারি মালিকরা। আজ রাতের মধ্যে নতুন বকেয়া পরিশোধ হবে বলে জানান আড়তদাররা। সরকার নির্ধারিত দামে নাটোরের চামড়া বিক্রি হবে বলে জানান ব্যবসায়ীরা। এই বছরে তেমন কোনো বাকি নেই, অল্প কিছু বাকি আছে, সেটা আশা করি আজকে আমরা পাওয়ার আশা আছে। সরকার বর্তমান যে চামড়ার মূল্য নির্ধারণ করেছে, আমি মনে করি চামড়া সরকারের ন্যায্য দামে বেচা কিনা হবে ইনশাআল্লাহ। ট্যানারি মালিকদের স্বতঃস্ফূর্তভাবে আছে, তারাও কেনার জন্য প্রস্তুত রয়েছে। নাটোরে কোরবানির পশুর চামড়ার সংগ্রহের প্রস্তুতির আরও তথ্য জানতে এই মুহূর্তে শহরের চক বৈদ্যনাথ এলাকায় আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। নাটোরের পরিস্থিতি যদি আমরা বলি তাহলে কিন্তু আগামীকাল যে ঈদ উপলক্ষে যে পশুগুলো কুরবানি হবে, সেই পশুর চামড়া সংরক্ষণের জন্য নাটোরের 1.5 শতাধিক আড়তগুলোতে আমরা দেখেছি যে লবণে ভরপুর রয়েছে এবং প্রতিটি আড়তগুলোতে লবণ রাখা হয়েছে এবং এই লবণের প্রতিটি রেখে যে আগামীকাল যে ঈদুল আজহার যে পশু কুরবানি হবে, নাটোরের প্রায় 70,000 গরু এবং প্রায় 1.5 লক্ষ খাসি এই চামড়া সংরক্ষণে কিন্তু প্রস্তুতি নিয়েছে এবং আগামীকালকে রাতে কিন্তু প্রায় 1 লাখ পশুর চামড়া সংরক্ষণ করা হবে বলে যে এখানকার ব্যবসায়িকরা বলেছে। এছাড়া নাটোর সদর সহ অন্য জেলার যে চামড়াগুলো রয়েছে সেই চামড়া কিন্তু এখানে আসবে এবং নাটোরের অন্য 6টি উপজেলা, সেই উপজেলার চামড়াগুলো স্ব উপজেলায় সংরক্ষণ করা হবে। তবে একটি বিষয় যেটি আমরা
বলেছি বা জেনেছি যে জেলার কিন্তু যে 762টি যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসাতেও কিন্তু সংরক্ষণ করা হবে চামড়া, এবং এই চামড়াগুলো সংরক্ষণের পর ঈদের 7 দিন পর থেকে যে আগামী বুধবার, সে বুধবারের হাটে নাটোরের পাশাপাশি অন্য উপজেলার পাশাপাশি 33টি জেলার চামড়া কিন্তু এখানে আসবে, এবং প্রায় 12 লাখ গরু এবং ছাগলের চামড়া কিন্তু এখান থেকে বিক্রি শুরু হবে, এবং আগামী বুধবার থেকে ট্যানারি মালিকরা আসবে। তবে ঈদের প্রথম দিন সেটি কিন্তু শুধুমাত্র নাটোর সদর এবং আশপাশের জেলার যে লবণমুক্ত সেটি কিন্তু নাটোরে ঢুকবে, এবং অন্য উপজেলার চামড়া কিন্তু নাটোরের এখানে আসবে না বলে যেটুকু সংরক্ষণ হবে। তবে ব্যবসায়িকরা যেটুকু বলছেন তারা কিন্তু যে চামড়াগুলো বিশেষ করে বিকেলের মধ্যে আনতে, এবং ছাগলের কুরবানি হওয়া চামড়া সেটি কিন্তু আনতে বলা হয়েছে যে আপনার দুপুরের মধ্যে। সেই চামড়াগুলো এখানে আনা হলে সেখানে আপনার এই দুপুরের মধ্যে আনতে পারলে এবং বিকেলের মধ্যে ছাগলের চামড়া আনতে পারলে সেটি কিন্তু সংরক্ষণ করা সহজ হবে, এবং যেটি বলা হচ্ছে যে এই সংরক্ষণ করতে দ্রুত না পারলে এটি কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং সেই বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের যে সুযোগ রয়েছে সেটি কিন্তু সুযোগ পাবে না বলে যেটি বলেছেন এখানকার ব্যবসায়িকরা। তবে একটি বিষয় দেখছি, বরাবরই প্রতি বছর ঈদের মধ্যে আমরা দেখি রাত 8টা থেকে কিন্তু এখানে মূল বেচাকেনা শুরু হয়, এবং তখন একযোগে কিন্তু চামড়া এখানে আসা শুরু হয়। সেই চামড়াগুলো আসার প্রেক্ষিতে ছাগলের চামড়া কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পরে ফেলে দিতে বাধ্য হন এখানকার ব্যবসায়ীরা। তবে একটি বিষয় যে 2 লাখ নাটোর জেলার যে গরু ছাগল এবং যে ভেড়ার চামড়া রয়েছে সেটির পাশাপাশি 33টি জেলার যে চামড়া সেটি সংগ্রহ করবে। এই ছিল আমার কাছে নাটোর জেলার চামড়া বাজারের সর্বশেষ। নাটোর থেকে সরাসরি যুক্ত ছিলাম। বিভাগীয় সময় আরও থাকছে। সড়ক ফুটপাত দখল আর যত্রতত্র পার্কিং, 500 মিটার পথ পার হতে সময় লাগে আধা ঘন্টা। যানজটে নাকাল বগুড়া সিটি কর্পোরেশনের বাসিন্দারা। ট্রাফিক বিভাগের অব্যবস্থাপনা। বগুড়ায় পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। দুপুর 1টা থেকে পরিবহন শ্রমিকরা বগুড়ার 4 মাথা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এবং শহরের ঠনঠনিয়া ঢাকা বাস টার্মিনালের সামনে অবরোধ করে। এতে ঈদে ঘরে ফেরা মানুষ চরম দুর্ভোগে পড়েন। পুলিশ জানায়, বুধবার ভোরে মহাসড়কে মাটিডালি বিমান মোড়ে বিভিন্ন যানবাহন থেকে 100 টাকা করে চাঁদা আদায় করছিল কয়েকজন শ্রমিক। এ সময় বগুড়ার হাইওয়ে পুলিশ সুপার আবু তোয়াব মোহাম্মদ শামসুদ্দিন টহলে থাকাকালে মনির হোসেন ও আব্দুল রহিম নামে 2 জনকে হাতে নাতে আটক করে। পরে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন হাইওয়ে পুলিশ। এর প্রতিবাদে মোটর শ্রমিকরা বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ও ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের 2 পাশে অন্তত 6 কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে গ্রেফতার 2 শ্রমিককে আগামী 3 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। ঢাকা চড়ছি কখন? কালকে দুপুরের দিকে ভাই, এখন পর্যন্ত বাড়িতে পৌঁছাই নাই। এই বগুড়া থেকে আসে 3 মাথায় পার হতে পারতেছি না, জীবন আমাকে শেষ। আমরা কেন ভুক্তভোগী হব? ওনারা বলছে এটা ওনারা বুঝবে, এটা থেকে আমাদের কোনো দোষ আছে? শ্রমিকের পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের শ্রমিকের উপরে আহ্বান করব যে আমরা নির্যাতিত অবহেলিত। কেন? আমরা দিনমজুর, আমরা কষ্ট করে শ্রম দেই, আমরা মাথার ঘাম পায়ে ফেলে আমরা রাস্তাঘাটে আমরা শ্রমিকের এবং জনগণের সেবা দেই, কিন্তু আমাদের উপরে কেন এত অত্যাচার? এই মুহূর্তে বগুড়ার 4 মাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে মোটর শ্রমিকের 2 কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু বগুড়া শহর 4 মাথা এবং ঠনঠনিয়া বাস টার্মিনাল অবরোধ করে রেখেছিল মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এতে করে কিন্তু আসলে এই যে ঢাকা রংপুর মহাসড়কের যেই লেনটি রয়েছে ঢাকা থেকে রংপুরগামী এবং বগুড়া নৌকা যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে, এই 2 অঞ্চলে আসলে মহাসড়কে প্রায় 6 থেকে 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল, এবং দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত আসলে এখানে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। এবং এই সময় জুড়ে কিন্তু আসলে মহাসড়কের যেই ঢাকা থেকে রংপুরগামী যে লেন রয়েছে, অর্থাৎ ঈদযাত্রায় যেই ঘরমুখী যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু তীব্র যানজটের মুখে এবং ভোগান্তিতে পড়েন। এবং এমনও যাত্রী পেয়েছে যারা আসলে 20 ঘন্টা যানজট কাটিয়ে আসলে নারী টানে বাড়ি ফিরতে এসে এখানে এসে কিন্তু আসলে আবার 1.5 থেকে 2 ঘন্টার মতো এখানে যানজটে অবরোধে আটকা পড়েছিলেন। এবং পুলিশের দাবি যে গতকালকে আজকে ভোর 4টা নাগাদ আসলে হাইওয়ে পুলিশ বগুড়া শহরের মাটিডালি অংশে তাদের পেট্রোল
কার্যক্রম চালানোর সময় মহাসড়কে চাঁদাবাজির করার সময় মোটর শ্রমিকের 2 কর্মীকে তারা আসলে গ্রেপ্তার করে এবং দ্রুত বিচার আইনে কিন্তু তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে কিন্তু তাদেরকে সেখানে পাঠানো হয় এবং এরই প্রতিবাদে কিন্তু মোটর শ্রমিকের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের বিভিন্ন আসলে যেই যানবাহনগুলো রয়েছেন সেগুলো মহাসড়কে রেখে কিন্তু আসলে এখানে তারা যেই অবরোধ সেটি কিন্তু সৃষ্টি করে এবং এ নিয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 3 ঘন্টার মধ্যে গ্রেপ্তার 2 শ্রমিককে ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলে তাদের যে অবরোধ কার্যক্রম তারা কিন্তু সেটি তুলে নেয় এবং এর পরপরই কিন্তু আসলে মহাসড়কে যে তীব্র যে যানজট সৃষ্টি হয়েছিল সেটি কাটতে শুরু করে। তবে এখন পর্যন্ত 30 মিনিটেরও বেশি সময় আসলে কেটে গেলেও পুরোপুরি আসলে যে অচল অবস্থা সেটি কিন্তু স্বাভাবিক হয়নি। এই যে চার মাথা যে পয়েন্ট সেখানে কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা যে যাত্রীবাহী যে যানবাহনগুলো বা ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে একেবারে ধীর গতি নিয়ে তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুরোপুরি যে অচল অবস্থা তৈরি হয়েছিল মহাসড়কে 1.5 ঘন্টা ধরে সেই অচল অবস্থা কাটিয়ে তোলার এবং শ্রমিক নেতারা বলছেন এই 3 ঘন্টা যে সময় প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছেন এই সময়ের মধ্যে যদি তাদের যে গ্রেপ্তার 2 কর্মী তাদেরকে যদি আসলে ছেড়ে দেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু তারা আসলে আবারও ঈদ হোক বা যে সময়ই হোক তারা কিন্তু আবারও মহাসড়ক অবরোধ সহ তাদের যেই বৃহত্তর কর্মসূচি সেই বৃহত্তর কর্মসূচির মধ্যে যাবেন এবং তারা কিন্তু ইতিমধ্যে বক্তব্যে হাইওয়ে পুলিশের যেই ডিআইজি আছেন তার কিন্তু অপসারণ দাবি করেছেন এবং শ্রমিকরা পাল্টা দাবি করেছেন আসলে কোনো ধরনের চাঁদাবাজি নয়, মহাসড়কে বরং হাইওয়ে পুলিশ দ্বারা তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং এই হয়রানির ফলশ্রুতিতে অন্যায়ভাবে তাদের যেটি দাবি আসলে 2 শ্রমিককে গ্রেপ্তার করে সদর থানায় আসলে দ্রুত বিচার আইনে কিন্তু তাদেরকে চালান দেওয়া হয়েছে বলে তারা আসলে দাবি করেছেন এবং পাল্টাপাল্টি যেই দাবি সেই পাল্টাপাল্টি পুলিশ এবং শ্রমিকদের সেই দাবির দুর্ভোগে পড়ে কিন্তু আসলে এই যে মহাসড়ক অবরোধ সেই অবরোধের কারণে কিন্তু যেই অচল অবস্থা আসলে এখানে চার মাথা যে কেন্দ্রীয় বাস টার্মিনাল বগুড়ার এখানে চালু হয়েছিল সেটি কিন্তু এখনো আসলে পুরোপুরি এখনো স্বাভাবিক হয়নি। খুবই ধীরগতিতে কিন্তু আসলে যাত্রীবাহী যে বাসগুলো সেগুলো কিন্তু আসলে চলাচল করছে এবং বিশেষ করে টাঙ্গাইলে যেই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল ট্রাকে করে আসলে যাত্রী পরিবহনের এরপরও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে আজকেও ঠিক ট্রাকে করে একই কায়দায় ঈদ যাত্রায় যাত্রী পরিবহন হচ্ছে এবং গত 2 দিন এখন পর্যন্ত এই ঈদ যাত্রায় বগুড়ায় পৃথক 5টি দুর্ঘটনায় মোট 8 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তো বগুড়া থেকে যে মহাসড়ক অবরোধ করেছিল মোটর শ্রমিক নেতারা এই নিয়ে এখন পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়া থেকে সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাকুন। বছর পর চালু হলেও বন্ধ হয়ে গেছে রাজশাহীর সুলতানগঞ্জ নৌ বন্দরের কার্যক্রম। নদী ড্রেজিং ও অবকাঠামোর কাজ শেষ হলেও মিলছে না এনবিআর এর চূড়ান্ত অনুমোদন। ব্যবসায়ী নেতারা বলছেন চালু হলে পণ্য আমদানির খরচ কমার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জের সঙ্গে ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দরের দূরত্ব মাত্র 18 কিলোমিটার। দীর্ঘ 6 দশক পর 2024 সালের 12 ফেব্রুয়ারি এ বন্দরের কার্যক্রম আবারও চালু হয়। তবে চালুর মাত্র 10 দিন পর পদ্মার নাব্য সংকটে আবারও বন্ধ হয়ে যায় কার্যক্রম। গত বছর অন্তর্বর্তীকালীন সরকার নৌবন্দরটি দ্রুত চালুর নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন হয়নি। ব্যবসায়ীদের অভিযোগ, নদী ড্রেজিং ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পরও বন্দরটি আলোর মুখ দেখছে না। এটি চালু হলে পণ্য আমদানির খরচ কমার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। আমাদের কিন্তু অনেক ডলার সেভ হবে, আমাদের রাস্তা সেভ হচ্ছে। কোথায় লাগতেছে আমার হলো এখান থেকে মাত্র 18 কিলো আর এখান থেকে 350 কিলো। আমরা সরকার দ্বারা আবেদন করতে আছি যেন দ্রুত চালু করে। আমাদের সুলতানগঞ্জ পোর্টটা যদি হয়ে যায় তাহলে আমাদের অনেক কর্মসংস্থান হবে এবং আমাদের খুব উপকার হবে। সব ধরনের সুবিধা থাকার পরও নৌবন্দরের চূড়ান্ত অনুমোদন না পাওয়া উদ্বেগজনক বলছে বিআইডব্লিউটিএ। ব্যক্তিগত পর্যায়ে বা আপনার প্রাতিষ্ঠানিক পর্যায়ের কোনো স্বার্থ এখানে আছে কিনা এইটার চালু করার ক্ষেত্রে একটা সেটাই আমার কাছে মনে হচ্ছে অন্তরায়। এদিকে এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর। আমরা চাই একে অপরের সহায়ক হতে, বন্ধু হয়ে থাকতে, জনগণের জন্য, জাতির জন্য, দেশের জন্য যেটা ভালো হয় সরকার বিবেচনা করে এটা সিদ্ধান্ত নেবে। 1965 সালে সুলতানগঞ্জ থেকে মায়া ও গোদাগাড়ী থেকে লালগোলা নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
বিভাগীয় সময় আরও থাকছে। সংস্কারের অভাবে জীর্ণ দশায় পাবনার হেমায়তপুর আশ্রয়ণ প্রকল্প। শৌচাগার ও বিশুদ্ধ পানির সংকট, চরম ভোগান্তিতে বাসিন্দারা। মেরামতের আশ্বাস জেলা প্রশাসনের। প্রভাবশালীদের নানা ফন্দি ফিকিরে খাস জমি থেকে উচ্ছেদ আতঙ্কে রাজশাহীর বেশিরভাগ ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবার। মৌলিক অধিকার সহ নানা বিষয়ে বৈষম্য বঞ্চনার বিপরীতে আসন্ন বাজেটে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর দাবি সুনির্দিষ্ট আর্থিক বরাদ্দ, ভর্তুকি ও প্রণোদনার। এতে নতুন ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠনের মাধ্যমে ভূমির অধিকার চান তারা। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। সাঁওতাল, ওরাও, মুন্ডা, মালমাহালি, কোল এবং মুশহর বরেন্দ্র জনপদে যুগ যুগ ধরে বসবাস দলিত সহ সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর। গত বছর রাজশাহীর একাধিক এলাকা থেকে তাদের উচ্ছেদের অপচেষ্টা হয়। সেই উচ্ছেদ আতঙ্কে এখনও উৎকণ্ঠায় জেলার খাস জমিতে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার। বরেন্দ্র রুক্ষ মাটিতে পর্যাপ্ত পানির অভাব, তার উপর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে দিন দিন বাড়ছে মজুরি বৈষম্য, সংকুচিত হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। এমনকি ভূমির অধিকার থেকে নানা কৌশলে প্রভাবশালীরা বঞ্চিত করছে বলে অভিযোগ তাদের। এই খারাপ যে তুলে দিবে না কি করবে, এটা খারাপ লাগবে না? কোন দিক পালাবো, কোন দিকে থাকবো? সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান নির্ণয়ে বিশেষ শুমারি ও সুরক্ষা কার্ড প্রদানের দাবি তাদের। অনেক পরিবার খাস জমিতে বসবাস করছে, তারা নিজস্ব জমি নাই, তাদেরকে যে কোনো সময় হুমকি দেওয়া হয় যে এটা আমাদের মাটি, এটা আমরা পত্তন নিয়েছি, নানান রকম সমস্যায় আমরা ভুগি। অনেক সময় দেখা যায় যে গ্রামে যে প্রতিনিধি থাকে ওকে না বলে গ্রাম মেম্বার যাদেরকে একটু পছন্দ করে তাদেরকে দিয়ে কার্ডটা তুলে নেয়। আমরা চাই আমাদের স্বাধীনতা, আমরা যেন কারো কাছ থেকে আমরা যে সাঁওতালি এভাবে যেন কথা না শুনি। সাংবিধানিকভাবে আদিবাসীর স্বীকৃতি, বাজেটে সুনির্দিষ্ট আর্থিক বরাদ্দ, সমতলের জন্য নতুন মন্ত্রণালয় গঠন, তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, পেশা এবং কুটির শিল্প রক্ষায় বিশেষ ভর্তুকি ও প্রণোদনার প্রস্তাব অর্থনীতিবিদদের। আদিবাসী হিসেবেই বাজেটে উল্লেখ করে একটা পৃথক বরাদ্দ থাকা দরকার বলে আমরা মনে করি। এখানে সরকার ঋণ দিবে বিনা সুদে এবং সেই ঋণ নিয়ে তারা স্বনির্ভর হবে। এটা খুবই মানবিক এবং সময়ের দাবি যে তাদের জন্য আলাদা ভূমি মন্ত্রণালয় থাকা দরকার, যাতে করে তাদের যে ভূমির উপরে অধিকার প্রতিষ্ঠা এটা যেন নিশ্চিত করা যায়। সবশেষ জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদন অনুযায়ী রাজশাহীতে সমতলের অন্তত ৪৮,০০০ ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বসবাস করেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করেছে বগুড়া। নতুন এই সিটি কর্পোরেশনের সবচাইতে বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যানজট। নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মাত্র ৫০০ মিটার পথ পাড়ি দিতে সময় লাগছে ৩০ মিনিটেরও বেশি। যানজটের জন্য অবৈধ যানবাহন সহ প্রশাসন, সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগকে দায়ী করেছেন স্থানীয়রা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়া সদর ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবৈধ স্ট্যান্ড বানিয়ে যাত্রী ওঠানামায় ব্যস্ত অটোরিকশা চালকরা। নগরীর কাঁঠালতলা এলাকার ব্যস্ততম এই সড়ক প্রথম দেখায় মনে হবে হাট বাজার। শহরে 0.7 মাথা ও আশপাশের 5 কিলোমিটার এলাকায় সড়ক সহ ফুটপাত দখল করে 450-এরও বেশি ভ্রাম্যমাণ দোকান বসে। আর 70 বর্গ কিলোমিটারে সিটি কর্পোরেশনের 10 লাখ মানুষের বিপরীতে প্রতিদিন 1 লাখ 3 হুইলার চলাচল করে। আইনের তোয়াক্কা না করে সড়কে যত্রতত্র পার্কিং যানজটের অন্যতম কারণ বলে দাবি নগরবাসীর। এই অস্বস্তিকর পরিস্থিতির মূল কারণ হিসেবে আমি যেটা বুঝি, বর্তমান প্রশাসন ট্রাফিক পুলিশ কোনো কার্যরত কোনো কাজই করতেছে না, কোনো রাস্তাঘাট দেখিচ্ছে না, এই যানজট নিরসনে প্রশাসন, জেলা প্রশাসন যদি কাজ না করে ঠিক মতো, এই যানজট নিরসন করা সম্ভব না। যানজট নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। ঈদের পর থেকে আমরা পুলিশ সার্জেন্টের সহযোগিতা নিয়ে, এখানে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাদের সহযোগিতা নিয়ে আমরা অ্যাকশনে যাব আর কি। 150 বছরের পুরনো বগুড়া পৌরসভাকে গত 20 এপ্রিল সিটি কর্পোরেশন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নাটোরের মাধবনগর রেলওয়ে স্টেশনে ছাদে থাকা ট্রেন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। স্টেশন মাস্টার আব্দুল আজিজ জানান, ভোর ৫টার দিকে ঢাকা থেকে পঞ্চগড় গ্রামে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি নলডাঙ্গা উপজেলায় মাধবনগর রেল স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা 2 যাত্রী ওভারব্রিজের ধাক্কায় নিচে পড়ে যায়। এতে এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়, অপরজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের বাড়ি দিনাজপুর জেলার সেতাবগঞ্জে।
নাটোরে স্কুল ছাত্রীতে ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় বড়াইগ্রাম গোয়ারপাড়া ব্রিজ এলাকায় 7ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একই এলাকার শামসুল আলম ও তার ছেলে আরিফ ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থী 5 মাসের অন্তঃসত্ত্বা হলে জানাজানি হয়। ঘটনা ধামাচাপা দিতে প্রথমে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও রোববার রাতে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মামলা করেন। সোমবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। একই দিন তাদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পড়েছে পাবনার হেমায়তপুর আশ্রয়ণ প্রকল্পের ঘর। ভাঙাচোরা রাস্তাঘাট, টয়লেট ও বিশুদ্ধ পানি সহ নানা সংকট নিয়ে জরাজীর্ণ ঘরে দুর্ভোগের মধ্যেই বসবাস করছেন বাসিন্দারা। এদিকে আসন্ন বর্ষা মৌসুম নিয়েও দুশ্চিন্তায় তারা। তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সুন্দসী বেগম সংসার জীবনের মাঝপথে স্বামী এবং 9 মাস আগে একমাত্র ছেলেকে হারিয়ে ষাটোর্ধ্ব এই নারীর পেট চলে ভিক্ষাবৃত্তি করে। বেঁচে থাকার শেষ আশ্রয় এই জরাজীর্ণ ঘর। শুধু সুন্দসী বেগম নয়, পাবনার হেমায়তপুর আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরেই এমন উৎকণ্ঠা ও দুশ্চিন্তা নিয়ে বেঁচে থাকার এক নীরব লড়াই। বৃষ্টি হলেই পানিবন্দী ভাঙাচোরা রাস্তাঘাট, জরাজীর্ণ টিনের চালা, নিরাপদ টয়লেট ও বিশুদ্ধ পানির সংকট নিয়ে বিপাকে বাসিন্দারা। ঘরে কেউ নেই, আমার একটা বেড়া ছিল, ওই মোনাবাড়ি বিশ্বাস 9 মাস সোয়াদ হয়েছি, আর আমি খালি পাঠের জন্য যাই না খাই, তাছাড়া কি করবো। ঘরের অসুবিধা আছে, বাথরুম ভেঙে চুরে গেছে, কলে পানি ওঠে না। ও যে সব কষ্ট করে করে থাকে, যে জোড়া তালি দিয়ে পলিটিন দিয়ে কেউ কেউ চলে গেছে চলে যায়। ঘর ছিল এনে ওইরকম ভাবে ঘর করে দিলে পরে ভালো হবে। ঘর মেরামত ও বসবাসের উপযোগী করতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসনের। আমরা এই বিষয়টি খোঁজখবর নিচ্ছি। আমরা সদর উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টা দেখার জন্য বলছি, যেহেতু এই বিষয়ে খোঁজখবর রাখবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। পাবনার হেমায়তপুরে অবস্থিত এই আশ্রয়ণ প্রকল্পে বর্তমানে 88টি পরিবার বসবাস করছে। সময় সংবাদ, পাবনা। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাকুন। নবাবগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আমের ফ্রুট ব্যাগের ব্যবহার। ফলে আমে কীটনাশক ও বালাইনাশক দমনে স্প্রে খরচ, এতে নিশ্চিত হচ্ছে নিরাপদ বিষমুক্ত আম উৎপাদন ও বাজারজাত। অন্যদিকে গাছের ফলন কমে আসায় গত 5 বছরে নাটোর জেলায় আমের উৎপাদন কমেছে প্রায় 15,000 মেট্রিক টন। আমের আকার ছোট হলেও আশায় ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন কৃষকরা। ফজলি, ক্ষীরসাপাত, ল্যাংড়া, আশিনা সহ বিভিন্ন জাতের আমে পরানো হচ্ছে ফ্রুট ব্যাগ। পরিপক্ক হলে গাছ থেকে আম পাড়ার পর বাজারজাত করার আগে খোলা হবে এসব ব্যাগ। নিরাপদ আম উৎপাদন ছাড়াও আমের সৌন্দর্য বাড়ানো, কৃষকদের কীটনাশক প্রয়োগ বাবদ খরচ কমানো ও বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ফ্রুট ব্যাগিংয়ের ব্যবহার। তবে ফ্রুট ব্যাগিংয়ের উপর আরোপ করা সরকারি ভ্যাট মওকুফের দাবি বাগান মালিকদের। ফ্রুট ব্যাগ এখন পর্যন্ত কৃষিপণ্য হিসাবে ঘোষণা হয়নি। কৃষিপণ্য ঘোষণা না হওয়ার কারণে কিন্তু আমরা যারা চাষি আছি রুট লেভেলে, তারা কিন্তু সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। ট্যাক্সটা যদি লেস করে দেওয়া হয় তাহলে আমটা আরও বেশি উৎপাদন হবে, আমাদের লাভ হবে। কৃষি বিভাগ জানায় আম রপ্তানি বৃদ্ধি করতে ফ্রুট ব্যাগ ব্যবহার বৃদ্ধিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। নিরাপদ ফসল উৎপাদনে ফ্রুট ব্যাগের যে ভূমিকা, সেই ভূমিকাটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি। সেই কারণে কৃষকরা এখন এই ফ্রুট ব্যাগটা ব্যবহার করতে উৎসাহিত হচ্ছে এবং প্রচুর পরিমাণে ব্যবহারও করছে। গত 5 বছরে নাটোরে কেটে ফেলা হয়েছে প্রায় 8,000 আম গাছ। আমের আকার ছোট হয়ে আসায় বাজারে 20 থেকে 30 টাকায় প্রতি কেজি আম বিক্রি হচ্ছে। বড় গাছের আম দিন দিন সাইজে ছোট হচ্ছে এবং আমের ফলনও কমে যাচ্ছে। এক একটা গাছের বয়স 50 বছর, 60 বছর। আমের যে ওজনটা কমে গেছে। বড় আমের বাগানগুলো, সেগুলোর উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার ফলে মানুষ কিন্তু কিছু আম গাছ কেটে ফেলছে। আমের দাম কিন্তু কৃষকরা গত বছরও পায়নি, তার আগের বছরও ভালো পায়নি। এ কারণে মানুষের মধ্যে একটা অনীহা আছে। কৃষি বিভাগের তথ্য মতে 2026-27 অর্থ বছরে জেলায় 5,693 হেক্টর জমির বাগান থেকে 68,316 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মিরন আহমেদ, সময় সংবাদ। পশুরহাটের শেষ দিনে বৃষ্টির বাধা, আর তা উপেক্ষা করে ভিড় জমান ক্রেতারা। কাদা পানি মারিয়েই চলে দরদাম। বৈরী আবহাওয়ার কারণে দাম নিম্নমুখী বলছেন বিক্রেতারা। হাটে চাহিদা বেশি থাকায় মাঝারি আকারের গরুর দাম বেশি বলছেন ক্রেতারা।
কত হইছে ভাই? 80। রাত পোহালেই ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শেষ দিন পছন্দের পশু কিনতে বৃষ্টি উপেক্ষা করেই হাটে ভিড় জমান ক্রেতারা। বিক্রেতারাও বিভিন্ন যানবাহনে করে গরু, ছাগল, মহিষ ও ভেড়া নিয়ে আসেন হাটে। চট্টগ্রামের শেষ মুহূর্তে বেচাকেনা জমে উঠলেও হঠাৎ ঝোড়ো হাওয়ায় গরু মহিষ নিয়ে দিক বিদিক ছোটাছুটি করেন বিক্রেতারা। বাতাসের সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টি। এতে বিপাকে পড়েন ক্রেতা বিক্রেতারা। তবে বৃষ্টির পর আবারও স্বাভাবিক হয় বেচাকেনা। ওরা তো গরু ছাপতেছে না। ব্যাপারীদের অবস্থা খারাপ, গরুরা হচ্ছে বৃষ্টিতে ভিজতেছে। আজকে অনেক সুন্দর সুন্দর গরু, মানে ইয়ার ভিতর দামের ভিতর সাধ্যের মধ্যে পাওয়া যাচ্ছে সবার। শেষ সময়ে জমজমাট লালমনিরহাটের হাটগুলো কাদা পানি মারিয়ে চলে দরদাম। দেশি ও মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। আগের তুলনায় আজকে একটু গরু কম আছে। দামের যে একটা উদ্যোগ আছে সেটাও নাই, গত হাটের তুলনায় একটু বেশি, কারণ যেহেতু আজকে কিনতেই হবে। বৈরী আবহাওয়ার কারণে দাম কমে গেছে বলছেন বিক্রেতারা, আর দাম সাধ্যের মধ্যে থাকায় স্বস্তিতে ক্রেতারা। শ্রেণীভেদে গরুর দাম মোটামুটি ভালো আছে। মানে খদ্দের পাতি আসতে না, আমরা গরুওয়ালারা খুব ভোগান্তি। ন্যায্য দাম না হলে কেউ গরু বেচবে না। 80-85 বলতেছে, 1,05,000 চাইছে। গাইবান্ধায় বৃষ্টির প্রভাবে ব্যাহত হয় বেচাকেনা। ক্রেতাদের অভিযোগ, মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় বেশি দাম চাচ্ছেন বিক্রেতারা। এতে পছন্দের পশু কিনতে হিমশিম অবস্থা তাদের। অন্যদিকে বাধ্য হয়েই কম দামে পশু বিক্রির কথা জানান ব্যাপারীরা। 10 কেজি ছাগলের দাম ধরতেছে 15,000-16,000 টাকা চাচ্ছে। গরু যেগুলো সয়েদ হয় এগুলোর দাম অতিরিক্ত চায়। 2.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা এরকম দাম যাচ্ছে। দাম চাচ্ছি ওভাবে দাম আমরাও দিচ্ছে না। যে দামে গরু কিন্তু সে দামে বিক্রি হচ্ছে না। ব্যাপারী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ বুথ সহ হাটের জালিয়াতি রোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে প্রশাসন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঈদ উদযাপন করতে ছুটছে ঘরমুখো যাত্রীরা। পদ্মা সেতু ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাত্রা করছেন হাজারো যাত্রী। অপরদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব থেকে মির্জাপুর পর্যন্ত যানবাহনের ধীর গতিতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে ছুটছে মানুষ। বৃষ্টি আর সড়কের ভোগান্তি নিয়েই দূর দূরান্তে ছুটছেন ঘরমুখো মানুষ। বুধবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও ঘরে ফেরার তাড়া কমেনি দক্ষিণাঞ্চলের মানুষের। ব্যক্তিগত গাড়ি, বাস, মাইক্রোবাস ও পণ্যবাহী যানবাহনের সারি দেখা যায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়। সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। ছিনতাই হয়, চুরি হয়, গরু চুরি হয়, কিন্তু কোথাও কিন্তু এই ধরনের কোনো অসন্তোষ বা বিশৃঙ্খলা এবছর নেই। সার্বক্ষণিকভাবে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ একসাথে কাজ করছে। অতিরিক্ত যানবাহনের চাপ, খারাপ আবহাওয়া, দুর্ঘটনা ও যেখানে সেখানে গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব প্রান্ত থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় 45 কিলোমিটার এলাকায় গাড়ির ধীরগতি দেখা গেছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর দেখা যায় পুলিশ সদস্যদের। অব্যবস্থাপনার কারণে এই জ্যামগুলো লাগে। এর মধ্যে আমাদের ঘুম নাই, 2 হাত আগে আবার বন্ধ হয়। এদিকে ভোলার ইলিশা ঘাটে পারাপার নির্বিঘ্ন করতে কঠোর নজরদারিতে বিআইডব্লিউটিএ ও প্রশাসন। কোনো হয়রানি হয় না, ঠিক আছে। এ ধরনের ব্যবস্থা করার জন্য আমরা সাথে কোস্ট গার্ড রাখছি, আনসার রাখছি, তারপর নৌ পুলিশ আছে আমাদের হেল্প করতেছে। সবাই মিলে আমরা যাত্রীদের জন্য যাতে নিরাপদে নামতে পারে। সামনে যাত্রী নেওয়ার বিষয়েও প্রবণতা আছে, আমরা কঠোরভাবে এটাকে মনিটর করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে যাদেরকে পাওয়া যাচ্ছে তাদেরকে জরিমানা করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে ট্রলারে যাত্রী পরিবহন করায় 2টি ট্রলার সহ 3 জনকে আটক করে কোস্টগার্ড। মিরন আহমেদ, সময় সংবাদ। বৃষ্টি ভোগান্তি মাথায় নিয়েই শেষ দিনে ঈদযাত্রা করছেন রাজধানীবাসী। রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে দেখা গেছে যাত্রীর উপচে পড়া ভিড়। যে যেভাবে পেরেছেন যাত্রা করেছেন বাড়ির পথে। বাড়ির পথে যাত্রায় ভোগান্তি বাড়িয়েছে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ধীর গতি।
মুষলধারে বৃষ্টি আর ট্রেনের ছাদে বাড়ি ফেরার অপেক্ষায় অসংখ্য যাত্রী। ঈদযাত্রার শেষ দিন উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনই ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতর জায়গা না পেয়ে খোলা ছাদে বৃষ্টিতে ভিজেই বাড়ির পথে যাত্রা করেন তারা। উত্তরবঙ্গগামী ট্রেনগুলো প্ল্যাটফর্মে ভেড়া মাত্রই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। যত কষ্ট হবে যাইতে যাবো, পরিবারের সাথে সাক্ষাৎ করতে হবে। টিকিট কাটার পরে উঠতে পারতেছি না, দাঁড়িয়ে যাচ্ছি। টিকিট থাকা সত্ত্বেও আমি এখন ভিতরে উঠতে পারতেছি না, যাইতে পারতেছি না। শেষ দিনে উত্তরবঙ্গগামী ট্রেনগুলো 2 থেকে 2.5 ঘন্টা দেরিতে যাত্রা করে। এতে প্ল্যাটফর্ম জুড়ে দেখা যায় অপেক্ষমান যাত্রীর দীর্ঘ সারি। একদিকে বৃষ্টি, অন্যদিকে বিলম্ব যাত্রায় নাজেহাল হয়ে পড়েন তারা। কখন ট্রেন আসবে কি না আসবে এটা আমরা কিছুই বলতে পারতেছি না। 3 ঘন্টা ধরে বসে আছি, ট্রেন এখন পর্যন্ত আসে নাই। কখন যে আসবে এখন পর্যন্ত আমরা কেউ জানি না। এদিন সকাল থেকে রাজধানীর সদরঘাটে দেখা গেছে যাত্রীর উপচে পড়া ভিড়। সঙ্গে ভারী বৃষ্টি ভোগান্তি বাড়ায় যাত্রীদের। বেশিরভাগ লঞ্চে দেখা যায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও যাত্রীর চাপ দেখা গেছে সকাল থেকেই। যারা আগে টিকিট কেটে রাখেননি তারা পড়েন বেশি ভোগান্তিতে। এদিকে বাড়তি ভাড়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। টিকিট কাউন্টারে বসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি চেয়েছে বা নিয়েছে এরকম নজির আমি এখনো পর্যন্ত পাইনি। যে কোনো জায়গায় যে কোনো যাত্রী যদি একটু কমপ্লেন করে সাথে সাথে আমরা ব্যবস্থাটা নিচ্ছি। বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়ে যাত্রার পরও মহাসড়কে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। গাড়ির চাপের কারণে বিভিন্ন জায়গায় সড়কে দেখা গেছে ধীর গতি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেশের কয়েকটি জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ উদযাপন করেছেন মুসলমানদের একটি অংশ। চাঁদ দেখার ভিত্তিতে আগাম ঈদ পালনের রীতি দীর্ঘদিনের বলে জানিয়েছেন আয়োজকরা। বিভিন্ন এলাকায় ঈদের জামাত, কোরবানি ও আনন্দ ভাগাভাগিতে ছিল উৎসব মুখর পরিবেশ। চাঁদ দেখার হিসাব অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলার কয়েকটি গ্রামের মানুষ উদযাপন করছেন পবিত্র ঈদুল আজহা। বুধবার সকালে ঈদের জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। চাঁদপুরের হাজীগঞ্জের সাদরাত দরবার শরীফ সহ জেলার ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার অন্তত 50টি গ্রাম ও পটুয়াখালীর 35টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। এছাড়াও বগুড়ার গাবতলী রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদ, মৌলভীবাজার সার্কিট হাউস এলাকা ও সাতক্ষীরা সদরের বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হয়। নারীদের জন্য রাখা হয় আলাদাভাবে জামাতের ব্যবস্থা। চাঁদকে ভিত্তি করে তারিখ নির্ধারণ করে 10ই জিলহজ কুরবানির দিন, সেই দিনকে নির্ধারণ করে আমরা আজকে ঈদের নামাজ আদায় করলাম। সৌদির সাথে মিলে যায়, অনেকে মনে হয় সৌদির সাথে, আসলে সৌদির সাথে কথা না, কুরআন হাদিস অনুসারে আমরা এই কাজ করছি। ঈদ করে আমরা আনন্দিত আর কি। ঈদের জামাত নির্বিঘ্ন রাখতে কোথাও যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। দেশের ইসলাম ধর্মাবলম্বীদের একটি অংশ বুধবার ঈদুল আজহা উদযাপন করলেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অধিকাংশ মানুষ ঈদ উদযাপন করবেন বৃহস্পতিবার। মিরন আহমেদ, সময় সংবাদ। ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টির কথা মাথায় রেখে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ডিএমপি কমিশনার বলেন, 4 স্তরের সুদৃঢ় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশন সব ধরনের প্রস্তুতি রেখেছে বলে জানান দক্ষিণের প্রশাসক। বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আজহা। টানা কয়েকদিনের বৃষ্টিতে জাতীয় ঈদগাহের মাঠও ভেজা। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই ঈদ উল আজহার প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশের বিশিষ্টজনেরা। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরুষ এবং মহিলা সহ মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে। প্রধান এই জামাতকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মাঠের চারপাশ ও প্রবেশ দ্বারগুলোতে 4 থেকে 6 স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং সুইপিং করা আরও হবে। পুরো ঈদগাহ এলাকা ও আশেপাশের গুরুত্বপূর্ণ স্থান
সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এদিকে ঢাকা সবিশেষ রোডম্যাপ হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। একই সঙ্গে ঝড় বৃষ্টির মতো বৈরী আবহাওয়া থাকলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান দক্ষিণ সিটির প্রশাসক। বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারবো, কাজে এখানে কোনো অসুবিধা হবে না। একেবারে যদি দুর্বিপাক হয়ে যায়, যে ঝড় ঝঞ্ঝা এখানে পানিতে একে সয়লাভ হয়ে গেছে, ওই অবস্থা যদি হয় তখন বিকল্প আমরা কালকে সকালবেলা সেটা ঘোষণা করব। কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীকে 1 লাখের বেশি চটের ব্যাগ দেওয়া হয়েছে বলেও জানান প্রশাসক। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। একদিন পর পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাতের জন্য জেলায় জেলায় প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ ময়দান। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহ ময়দান পরিদর্শন করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা। ঈদের জামাতের জন্য জেলায় জেলায় প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ ময়দান। আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ে শহীদ মাঠে। জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠানে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার সকাল 8:30টায় ঈদের প্রথম জামাত হবে। ইমামতি করবেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাশেমি। আমরা অন্যান্য সময়ের মতো ইনশাল্লাহ সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। আগামী 28 তারিখে 8:30 ঈদুল আজহার জামাত এখানে অনুষ্ঠিত হবে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য আমাদের এখানে ওয়াচ টাওয়ার করা হয়েছে। এখানে আমাদের টহল পার্টি বাইরে থাকবে, চেকপোস্ট পার্টি বাইরে থাকবে। ঈদুল আজহার 199তম জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। জামাত শুরু হবে সকাল 9টায়। ইমামতি করবেন মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দূরের মুসল্লিদের জন্য ঈদের দিন সকাল 6টায় ভৈরব থেকে, সকাল 5:30টায় ময়মনসিংহ থেকে 2টি স্পেশাল ট্রেন শোলাকিয়ার উদ্দেশ্যে আসবে। জামাত শেষে দুপুর 12টায় ফিরতি যাত্রা করবে ট্রেন দুটি। অত্যন্ত নিরাপদে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই জামাত অনুষ্ঠিত হবে। আমি প্রত্যাশা করি সবাই ঈদ জামাত শেষে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাড়ি ফিরে যাবেন। খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায় সার্কিট হাউস মাঠে। এবছর প্রথমবারের মতো এই মাঠে নারীদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে টাউন মসজিদে পরপর 3 একই সময়ে 7টা থেকে পরপর 1 ঘন্টা পরপর বাকি জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতকে কেন্দ্র করে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জোরেশোরে প্রস্তুতি চলছে। প্যান্ডেল নির্মাণ ও মাঠ ঢেলে সাজানোর পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কড়া নজরদারি রাখছি সাদা পোশাকে এবং টহল টিমের মাধ্যমে ঈদগাহ ও নিরাপত্তা বিধানের আমরা চেষ্টা করছি। চট্টগ্রামে ঈদুল আজহার প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। মঙ্গলবার সকালে ওয়াসা ঈদগাহ ময়দান পরিদর্শন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। টারপাল থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা রাখছে যাতে মুসল্লিরা বৃষ্টি পড়লেও তারা যাতে কোনো ধরনের কষ্টের মধ্যে না থাকে। এছাড়া নগরীর 41টি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কিশোরগঞ্জে নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের হামলায় 1 ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায় গতরাতে মিঠামইন উপজেলার গোপদিঘি ইউনিয়নের মঙ্গুরিয়া এলাকায় সাইদুর রহমান তার 2 ভাই আনিসুর রহমান ও আতাউর রহমানকে নিয়ে ঘোড়া উত্তরা নদীতে রিং জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় মুখোশ পরা 4 জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র বল্লম ও দা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে আনিসুর ও আতাউরকে মারধর করে হাত পা বেঁধে ফেলে। পরে সাইদুর রহমানকে বল্লম দিয়ে আঘাত করে নদীতে ফেলে দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।